হ্যালো, হ্যালো, হ্যালো। গুড ইভিনিং স্টুডেন্টস। আশা করি সবাই ভালো আছো। তো আমাদের ছোট্ট একটা ইউটিউব চ্যানেল স্টাডি অ্যান্ড জয়। তোমাদের এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা এই চ্যানেলে যে ব্যাচটা রানিং করাচ্ছি সেটা হচ্ছে মাধ্যমিক এক্সপ্রেস ব্যাচ 2026-এ যারা পরীক্ষা দেবে তাদের জন্য। তো আমি তোমাদের বায়োলজি টিচার, বায়োলজি মেন্টর। তো আজকে আমরা গতদিন পড়েছিলাম হচ্ছে কি ইউনিট 1 এর সেকেন্ড চ্যাপ্টার, যেখানে ছিল উদ্ভিদ হরমোন বা ফাইটো হরমোন, মানে উদ্ভিদদের দেহে সাড়া প্রদান ও রাসায়নিক সমন্বয়। আজকে আমাদের তৃতীয় নম্বর চ্যাপ্টার ইউনিট 1 এর চ্যাপ্টার 3, যেটা হচ্ছে প্রাণীদের রাসায়নিক সমন্বয় বা প্রাণীদের সাড়া প্রদান ও রাসায়নিক সমন্বয়ে সাহায্যকারী যে জৈব পদার্থ, জৈব রাসায়নিক পদার্থ, সেটা কি হরমোন। আমরা প্রাণী হরমোন আজকে পড়বো। তো দেখো, ইউনিট 2 আমাদের কমপ্লিট হয়ে গেছে, ইউনিট 1 চলছে, এরপরে আরো দুটো চ্যাপ্টার বাকি আছে। আজকে এই চ্যাপ্টারটা তোমাদেরকে আমি দুটো লেকচারে কমপ্লিট করাবো। দুটো কেন করাবো? যদি ওয়ান শটে করাতে যাই তাহলে অনেক কিছু আমি বোঝাতে পারবো না এই টাইমের ভেতরে, যে কারণে আমার দুটো লেকচার নিতে হবে খুব ভালোভাবে বোঝানোর জন্য। তো দেখো, এর আগে যখন আমরা উদ্ভিদ হরমোন আগের লেকচারে আমরা যখন পড়েছি, তখন উদ্ভিদ হরমোনে আমরা আমরা কি আগে হরমোন কি সেটা পড়েছি। তো যারা যারা ওই লেকচারটা দেখোনি এখনো অবধি, তো ওইটা দেখে তারপরে এটা করো, এই ক্লাসটা করো, তাহলে ভালো বুঝতে পারবে। হরমোন নিয়ে সেখানে আমি ডিটেলসে বলেছি, তারপরেও আরেকবার বলি। হরমোন হচ্ছে আমাদের দেহের এমন এক জৈব রাসায়নিক পদার্থ যেটা কিনা কি খুব স্বল্প মাত্রায় আমাদের দেহে ক্রিয়াশীল হয়, প্রয়োজন মাফিক, এবং হরমোন উৎপত্তি স্থল থেকে দূরে গিয়ে ক্রিয়া করে, মানে যেখানে উৎপন্ন হয় সেখানে ক্রিয়া হরমোন করে না। ব্যতিক্রম একটা বলেছিলাম লোকাল হরমোন। আচ্ছা, লোকাল হরমোন উৎপত্তি স্থলেই ক্রিয়া করে, বাকি সব হরমোন কি উৎপত্তি স্থল থেকে দূরে বাহিত হয়ে ক্রিয়া করে এবং কাজ শেষ হয়ে যাওয়ার পরে ধ্বংসপ্রাপ্ত হয়, তার মানে বিনষ্ট হয়ে যায়। এবার এই যে হরমোন, এখানে উদ্ভিদ হরমোন আর প্রাণী হরমোনের মধ্যে কিছু তফাৎ আছে। যেমন কি উদ্ভিদ হরমোন আমরা যখন পড়েছিলাম তখন সেটা ভাজক কলার কোষে উৎপন্ন হচ্ছিল, আর যে প্রাণী হরমোন যেটা সেটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি কোষ থেকে, অন্তঃক্ষরা গ্রন্থি থেকে উৎপন্ন হবে। এবার দেখো, হরমোন, প্রাণী হরমোন পড়তে গেলে আমাদের কিছু শর্ট টার্ম যেগুলোর ফুল ফর্ম জানা খুব দরকার, সেইগুলো আমাদেরকে আগে জানতে হবে, না হলে বোঝানোর সময় প্রতিটা মুহূর্তে মুহূর্তে ওই ফুল ফর্ম গুলো, ওর পুরো নাম আমাকে বলতে হবে। তো আমি চাচ্ছি যে আগে আমি সেগুলো একটু ক্লিয়ার করে দিই, সেগুলো লিখে দিই যে ওইগুলোর নাম কি। দেখো, বিএমআর বলে একটা শর্ট ফর্ম আমাদের পড়তে হবে। বিএমআর এর ফুল ফর্ম হচ্ছে বেসাল মেটাবলিক রেট। এর ফুল ফর্ম কি? বেসাল মেটাবলিক রেট। হরমোন এই বিএমআর কে নিয়ন্ত্রণ করে, হরমোন এই বিএমআর কে নিয়ন্ত্রণ করে। এছাড়া প্রাণী হরমোন, অনেক হরমোন আছে, সেইগুলোর ফুল ফর্ম আমাদের পড়তে হবে। একটা হচ্ছে কি টিআরএইচ। ফার্স্ট এই কি টিআরএইচ মিনস হচ্ছে থাইরোট্রপিন, থাইরোট্রপিন রিলিজিং হরমোন। থাইরোট্রপিন রিলিজিং হরমোন। নেক্সট কি টিএসএইচ। টিএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন।
থাইরয়েড স্টিমুলেটিং হরমোন আরেকটা আছে এস আর এইচ, সোমাটোট্রফিন, সোমাটোট্রপিন রিলিজিং হরমোন, রিলিজিং হরমোন। ভয় পাওয়ার কিছু নেই, এই নামগুলো জাস্ট এর ফুল ফর্ম গুলো আমরা এখন মনে করব। এস টি এইচ মিনস হচ্ছে সোমাটোট্রফিন হরমোন, সোমাটোট্রফিন হরমোন। এর আরেকটার নাম আছে যার নাম হচ্ছে জিএইচ, এটা অ্যাকচুয়ালি কি গ্রোথ হরমোন। সোমাটোট্রফিন হরমোন যা গ্রোথ হরমোন তাই গ্রোথ হরমোন। আরেকটা আছে টিএইচ, টিএইচ মিনস হচ্ছে থাইরক্সিন, থাইরক্সিন হরমোন। ঠিক আছে, থাইরক্সিন হরমোন, এটাকে আমরা এইভাবে লিখি T3 T4 এইভাবে, থাইরক্সিন 3 থাইরক্সিন 4 এরকম ভাবে। আচ্ছা, টিএইচ মিনস হচ্ছে থাইরক্সিন হরমোন। আমাদের আপাতত এই লেকচার করানোর জন্য আমাদের আপাতত এই যে শর্ট ফর্ম গুলো আমরা করলাম, মানে ফুল ফর্ম গুলো, এইগুলো আমাদের মুখস্থ করতে হবে। তোমরা কি করবে, তোমরা এখন এটা একটা কাজ করো, কপিতে নোট ডাউন করো। আমার এই লেকচার চলাকালীন সময় এই নোটটা ওপেন থাকবে, যখনই আমি এটা বলবো সাথে সাথে দেখবে এটার মানে কি আছে। চলো মুছে দিলাম। আমরা প্রাণী হরমোন পড়বো, প্রাণী হরমোন। দেখো হরমোন কি করে, প্রাণী হরমোন প্রাণীদের রাসায়নিক সমন্বয় সাধন করে, উদ্ভিদ হরমোন উদ্ভিদদের দেহে রাসায়নিক সমন্বয় সাধন করে, তাই তো? মানে প্রাণীদের দেহে কেমন ভাবে রাসায়নিক সমন্বয় সাধন করে, এই যে রক্তে বিএমআর ঠিক আছে কিনা, মানে বেসাল মেটাবলিক রেট ঠিক আছে কিনা, তারপরে আমাদের জনন গ্রন্থির যে বৃদ্ধি, তাই না, জনন গ্রন্থির ক্ষরণ, এই সবগুলো নিয়ন্ত্রণ করে হরমোন। তারপরে আমাদের মনে করো যে যখন আমরা খুব উত্তেজিত হই তখন আমাদের যে গায়ের লোম পশম খাড়া হয়ে যায়, কিসের জন্য? হরমোনের জন্য। আমরা যে হাসি কান্না করি, হঠাৎ হঠাৎ করে রেগে যাই, কিসের জন্য? হরমোনের জন্য। তো এই প্রাণী হরমোনের বৈশিষ্ট্য এখন আমরা দেখব, প্রাণী হরমোনের বৈশিষ্ট্য। প্রাণী হরমোনের বৈশিষ্ট্য কি আছে? প্রাণী হরমোনের আমাদের প্রথম যে বৈশিষ্ট্য সেখানে পড়তে হবে উৎপত্তি, মানে উৎপত্তি স্থল, কোথা থেকে উৎপন্ন হয়। তো প্রাণী হরমোন, উদ্ভিদ হরমোন কোথা থেকে হতো? উদ্ভিদ হরমোন হচ্ছে অগ্রস্থ ভাজক কলা, আর প্রাণী হরমোন অন্তঃক্ষরা গ্রন্থি থেকেই উৎপন্ন হয়। প্রাণী হরমোন অন্তঃক্ষরা গ্রন্থিটা কি? প্রাণী হরমোন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে উৎপন্ন হয়। অন্তঃক্ষরা গ্রন্থিটা কি? অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে, আমি প্রাণী হরমোনের বৈশিষ্ট্য লেখার আগে বলছি অন্তঃক্ষরা গ্রন্থিটা কি। বহিষ্করা গ্রন্থি, অন্তঃক্ষরা গ্রন্থি, এগুলো বারবার আমাদের সামনে আসবে। দেখো অন্তঃক্ষরা গ্রন্থি কি,
যে গ্রন্থির ক্ষরণ, যে গ্রন্থির ক্ষরণ গ্রন্থির বাইরে নিঃসৃত হয় না, নিঃসৃত হয় না। যে গ্রন্থির ক্ষরণ গ্রন্থির বাইরে নিঃসৃত হয় না তাদের আমরা অন্তঃক্ষরা গ্রন্থি বলি। তাদের আমরা কি বলি? অন্তঃক্ষরা গ্রন্থি বলি। এই অন্তঃক্ষরা গ্রন্থির যদি আমরা উদাহরণ দিতে চাই, অন্তঃক্ষরা গ্রন্থি আমাদের দেহে কি কি অন্তঃক্ষরা গ্রন্থি? এক তো পিটুইটারি আছে, পিটুইটারি, পিটুইটারি গ্রন্থি একটা অন্তঃক্ষরা গ্রন্থি। তারপরে আছে থাইরয়েড গ্রন্থি, একটা অন্তঃক্ষরা গ্রন্থি। তারপরে অ্যাড্রিনাল গ্রন্থি আছে। অ্যাড্রিনাল গ্রন্থি, অন্তঃক্ষরা গ্রন্থি। ঠিক আছে। হরমোন তাহলে কোথায় উৎপন্ন হয়? অন্তঃক্ষরা গ্রন্থি। অন্তঃক্ষরা গ্রন্থিতে কি? অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে যে গ্রন্থির ক্ষরণ গ্রন্থির বাইরে নিঃসৃত হবে না, মানে ওই গ্রন্থির মধ্যেই ওই হরমোনের ক্ষরণ হবে। এবার সেটা কাজ করবে দূরে, যে উৎপত্তি স্থলে কাজ করবে না, কিন্তু কোথায়? অন্তঃক্ষরা গ্রন্থি কোষের মধ্যেই উৎপন্ন হবে। উদাহরণ পিটুইটারি গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি আছে, অ্যাড্রিনাল গ্রন্থি আছে। ঠিক আছে। তাহলে আমরা এবার হরমোনের বৈশিষ্ট্য লিখি, দেখি হরমোনের বৈশিষ্ট্য। কাদের? কোন হরমোন? উদ্ভিদ না প্রাণী? প্রাণী হরমোন। প্রাণী হরমোনের বৈশিষ্ট্য প্রথম হচ্ছে উৎপত্তি। তাহলে কি? যদি আমরা এর উৎপত্তি দেখি, বা উৎস বা উৎপত্তি স্থল কি? অন্তঃক্ষরা গ্রন্থি। অন্তঃক্ষরা গ্রন্থি। 2 নম্বর পয়েন্ট, রাসায়নিক প্রকৃতি। হরমোন কেমন হয়? দেখো উদ্ভিদ হরমোন কেমন ছিল? অম্লধর্মী বা ক্ষারধর্মী। প্রাণী হরমোন, প্রাণী হরমোন আমাদের এদের রাসায়নিক প্রকৃতি কেমন হতে পারে? সেটা হতে পারে অ্যামাইনোধর্মী, সেটা হতে পারে প্রোটিন ধর্মী, সেটা হতে পারে স্টেরয়েড ধর্মী, বা হতে পারে কি লিপিড ধর্মী, লিপিড ধর্মী। এবার সবগুলোর একটা করে নাম আমরা আমাদের মনে রাখতে হবে অন্তত পক্ষে। অ্যামাইনো ধর্মী, এই যে অ্যামাইনো ধর্মী হরমোন বললাম, অ্যামাইনো ধর্মী হরমোন কি? দেখো অ্যামাইনো ধর্মী
হরমোন হচ্ছে থাইরক্সিন, আমরা বলতে পারি থাইরক্সিন হরমোন। বোঝা গেছে? আচ্ছা, প্রোটিন ধর্মী হরমোন আমরা বলতে পারি প্রোটিন ধর্মী কি? এসটিএইচ বা গ্রোথ হরমোন। এই যে এসটিএইচ কপিতে লিখে নিয়েছিলে, দেখো এসটিএইচ এর ফুল ফর্ম কি বলেছিলাম, সোমাটোট্রফিন হরমোন, যাকে গ্রোথ হরমোনও বলা হয়। আচ্ছা, স্টেরয়েড ধর্মী, স্টেরয়েড ধর্মী হরমোন, টেস্টোস্টেরন আছে ছেলেদের, টেস্টোস্টেরন। তারপরে কি, স্ট্রোজেন আছে মেয়েদের, স্ট্রোজেন। প্রোজেস্টেরনও আছে। আচ্ছা, লিপিড ধর্মী, হরমোন, প্রোস্টাগ্ল্যান্ডিন, ঠিক আছে, প্রোস্টাগ্ল্যান্ডিন। আচ্ছা, 2 বৈশিষ্ট্য গেল, 3 নাম্বার বৈশিষ্ট্য কি লিখব? কাজ আমরা লিখতে পারি কি, উৎপত্তি স্থল থেকে দূরে বাহিত হয়ে ক্রিয়া সম্পন্ন করে। উৎপত্তি স্থল থেকে দূরে বাহিত হয়ে ক্রিয়া সম্পন্ন করে। আচ্ছা, নাম্বার 4 কি লিখতে পারি? পরিণতি। পরিণতি কি? ক্রিয়ার পরে বিনষ্ট হয়ে যায়, ক্রিয়ার পরে বিনষ্ট হয়ে যায়। আচ্ছা, এই হরমোন দেখো, আমরা বৈশিষ্ট্য পড়লাম, উৎস কি? অন্তঃক্ষরা গ্রন্থি। রাসায়নিক প্রকৃতি কি? অ্যামাইনো ধর্মী হতে পারে, প্রোটিন ধর্মী হতে পারে, লিপিড ধর্মী হতে পারে, স্টেরয়েড ধর্মী হতে পারে। আচ্ছা, তারপরে কি কাজ পড়লাম? উৎপত্তি স্থল থেকে দূরে বাহিত হয়ে ক্রিয়া সম্পন্ন করে, আর পরিণতি কি? ক্রিয়ার পরে ধ্বংসপ্রাপ্ত হয়। তো এই বৈশিষ্ট্যের পরে আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে হরমোনের ফিডব্যাক। এবার এই ফিডব্যাক কি? মনে করো আমার একটা প্রোডাক্ট মার্কেটে আছে, আমি একটা জিনিস তৈরি করি এবং মার্কেটে সেটা বিক্রি করি। তো আমার কারখানা আছে, প্রোডাকশন হাউস আছে, সেই কারখানা এখন দেখছি যদি আমার মার্কেটে যদি আমার প্রোডাক্টের চাহিদা আছে, কিন্তু আমার প্রোডাক্ট নেই, মার্কেটে প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকছে না বা কম আছে, অনেক কম, যতটা না ডিমান্ড আছে, চাহিদা আছে, সেই তুলনায় আমার প্রোডাক্ট অনেক কম। তাহলে আমার কি করতে হবে? আমার প্রোডাকশন বাড়াতে হবে। প্রোডাকশন বাড়াতে হবে, তাহলে আমি প্রোডাকশন বাড়াবো। আবার যদি দেখি মার্কেটে আমার
প্রোডাক্ট থেকে গেছে, প্রোডাক্ট বেশি হয়ে গেছে ডিমান্ডের থেকে। ডিমান্ড আছে কিন্তু ডিমান্ডের থেকে আমার প্রোডাক্ট বেশি হয়ে গেছে, তাহলে কি আমার প্রোডাকশন কমিয়ে দিতে হবে একটু, তাহলে কি এক্সট্রা থেকে যাবে, নষ্ট হয়ে যাবে। আচ্ছা, এবার যদি দেখি যে আমার মার্কেটে ডিমান্ড নেই ওই প্রোডাক্টের, এবং আমার প্রোডাক্টও মার্কেটে নেই, ডিমান্ড নেই, প্রোডাক্ট মার্কেটে নেই, বা আছে, থাকতেও পারে আবার নাও থাকতে পারে, বাট ডিমান্ড নেই, তাহলে কি আমার প্রোডাকশন বন্ধ করতে হবে, আমার তো ডিমান্ড নেই ওই ওই প্রোডাক্টের। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারি, সেম একইভাবে হরমোনের ক্ষেত্রে আমাদের দেহের যেখানে হরমোনের দরকার আছে, যে হরমোনের দরকার আছে সেই হরমোনের কি ক্ষরণ বাড়িয়ে দিতে হবে। দেখা যাচ্ছে রক্তে ওই হরমোনের উপস্থিতি অনেক কম বা নেই বললেই চলে, কিন্তু ওই হরমোনের দরকার, তখন কি হবে, তখন আমার ওই হরমোনের ক্ষরণ বাড়াতে হবে। আর যদি দেখি রক্তে ওই হরমোনের মাত্রা অত্যাধিক বেড়ে গেছে কাজের তুলনায়, যতটা দরকার তার তুলনায় কি অত্যাধিক হরমোন বেড়ে গেছে, তাহলে আমার ওই হরমোনের কি ক্ষরণ কমিয়ে দিতে হবে। আর যদি দরকার না পড়ে তাহলে আমার হরমোন ক্ষরণের কোনো দরকার নেই, ওই হরমোনের দরকার যখন হবে তখন ক্ষরণ করব। এবার কখন বেশি ক্ষরণ করতে হয়, কখনো কম ক্ষরণ করতে হয়, দেখতে হয় রক্ত কোষে যে ওই হরমোন কতটা পরিমাণে আছে। তো এই যে কাজ বললাম উৎপত্তি স্থল থেকে দূরে বাহিত হয়ে ক্রিয়া করে, দূরে কিভাবে যায়, দূরে কিভাবে যায়, এরা যায় হচ্ছে রক্তের মাধ্যমে, রক্ত রক্তরসের মাধ্যমে বিভিন্ন স্থানে যায়, মাধ্যমে ছড়িয়ে যায় দেহের বিভিন্ন স্থানে যেখানে দরকার। এবার সেই স্থান থেকে কোষের ভেতরে কি করে যায়, রক্ত থেকে কোষের মধ্যে কিভাবে যায়, ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে। যদি বলে রক্ত থেকে কোষের মাধ্যমে যায়, রক্ত থেকে হরমোন কোষের ভেতরে পৌঁছায়, রক্ত থেকে কোষে যাওয়ার সময় কি লাগে, ব্যাপন, ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে রক্ত থেকে কোষে যায়। আচ্ছা, তাহলে এই যে একটা আমি গল্প বললাম, গল্পের মাধ্যমে বললাম, তো এই হরমোনের এই যে যখন আমার দরকার মার্কেটে, মানে মনে করো আমার রক্তরসে সেই হরমোনটার উপস্থিতি অনেক কম, তাহলে আমার ওই হরমোনটার ক্ষরণ বৃদ্ধি করতে হবে। এবার এই যে তার জন্য যে সিগন্যাল পাঠাতে হয় এটাকে বলা হচ্ছে, যে ফিডব্যাক পাঠাতে হয় সেটা হচ্ছে পজিটিভ ফিডব্যাক। পজিটিভ ফিডব্যাক মানে আমার ডিমান্ড আছে, আমার মার্কেটে মাল নেই, আমার ওই হরমোনটার দরকার কিন্তু রক্তরসে তার উপস্থিতি নেই, তাহলে কি তোমার হরমোনের ক্ষরণ বাড়াতে হবে, এটা হচ্ছে পজিটিভ ফিডব্যাক। আর নেগেটিভ ফিডব্যাক কাকে বলে, যখন আমার রক্তরসে হরমোনের মাত্রা অত্যাধিক বেড়ে গেছে কিন্তু আমার অতটার দরকার নেই, তাহলে কি আমার ওই হরমোনটার ক্ষরণ কমিয়ে দিতে হবে, এটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক। পজিটিভ ফিডব্যাক যখন হরমোন ক্ষরণ বৃদ্ধি করতে হয়, আর নেগেটিভ ফিডব্যাক যখন হরমোন ক্ষরণ হ্রাস করতে হয়। তাহলে ফিডব্যাক আমরা পড়বো, ফিডব্যাক হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে পজিটিভ ফিডব্যাক, একটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক। মুছে দিলাম, হরমোনের বৈশিষ্ট্য পড়া হয়ে গেছে, এবার হচ্ছে ফিডব্যাক। ফিডব্যাক হরমোনের ফিডব্যাক। কি বললাম, এটা হচ্ছে টু টাইপস এর, মানে দুই ধরনের। একটা হচ্ছে কি পজিটিভ, পজিটিভ বা ধনাত্মক ফিডব্যাক,
আরেকটা হচ্ছে নেগেটিভ বা ঋণাত্মক ঋণাত্মক ফিডব্যাক। ঠিক আছে, ঋণাত্মক ফিডব্যাক। এখন আমি একটা পিকচার ড্র করছি, দেখো। দেখো, এই যেটা আমি এঁকেছি এটা হচ্ছে হাইপোথ্যালামাস। এটা হচ্ছে হাইপোথ্যালামাস। কি? হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস। এরপরে এটা যেটা, এটা হচ্ছে কি পিটুইটারি গ্রন্থি। পিটুইটারি গ্রন্থি। আর এটা হচ্ছে থাইরয়েড গ্রন্থি। থাইরয়েড গ্রন্থি। এখন দেখো, আমি ব্লু কালার দিয়ে যে লাইনটা ড্র করব সেটা হচ্ছে পজিটিভ ফিডব্যাক হবে। মনে করো কি এই থাইরয়েড গ্রন্থির একটা লক্ষ্য কোষে থাইরক্সিন হরমোন দরকার। কি দরকার? থাইরক্সিন হরমোন। থাইরক্সিন হরমোন দরকার। এখন এই থাইরক্সিন হরমোন কোথা থেকে উৎপন্ন হয়? থাইরয়েড গ্রন্থি থেকে। তো এই থাইরয়েড গ্রন্থি বলছে আমার কাছে তো ওই পরিমাণে থাইরক্সিন হরমোন নেই যা তোমার দরকার। তাহলে এ কি করবে? এ একটা সিগন্যাল পাঠাবে। এ একটা সিগন্যাল পাঠাবে কার কাছে? পিটুইটারি গ্রন্থির কাছে। পিটুইটারি গ্রন্থি তখন কি করবে? থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, যেটা থাইরয়েডকে স্টিমুলেট করে থাইরক্সিন হরমোন ক্ষরণ বাড়ানোর জন্য, তো সেইটা ক্ষরণ করবে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এবার পিটুইটারি বলছে আমার থাইরয়েড স্টিমুলেটিং হরমোন ক্ষরণ করার জন্য আমার কি দরকার? থাইরোট্রপিন রিলিজিং হরমোন দরকার। আর যেটা কোথার থেকে আসে? হাইপোথ্যালামাস থেকে আসে। তার মানে আমার কোনো কাজ করতে গেলে আমার হাইপোথ্যালামাসের কাছে যেতে হবে। পিটুইটারি বলছে আমার কোনো কাজ করার দরকার হলে আমার আগে হাইপোথ্যালামাসকে বলতে হবে। হাইপোথ্যালামাস ভেবে দেখবে যে হ্যাঁ কি করা যায়। আর পিটুইটারির নিচে যেসব গ্রন্থি থাকে, যে থাইরয়েড গ্রন্থি, অ্যাড্রিনাল গ্রন্থি, এরা সবাই কোথায় যায়? থাইরয়েড গ্রন্থি কোথায় যাচ্ছে ওর দরকারের জন্য? ওই পিটুইটারি গ্রন্থির কাছে। যখন একটা লক্ষ্য কোষের থাইরক্সিন হরমোন দরকার, তখন যখন থাইরক্সিন হরমোন কোন গ্রন্থিতে থাকে? থাইরক্সিন গ্রন্থি থেকে নিঃসৃত হয়। তো থাইরয়েড গ্রন্থির কাছে যখন চাইলো, তখন থাইরয়েড গ্রন্থি বলল আমার তো ক্ষরণ করতে গেলে পিটুইটারি গ্রন্থি থেকে টিএসএইচ না আসলে আমি তো পারবো না, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। তাহলে এর প্রভু কে? পিটুইটারি গ্রন্থি। আর পিটুইটারির প্রভু কে? হাইপোথ্যালামাস। পিটুইটারি গ্রন্থি আবার হাইপোথ্যালামাসকে না বলে কিছু করতে পারবে না। তাহলে
থাইরয়েড গ্রন্থির মানে সব গ্রন্থির প্রভু গ্রন্থি বলা হয় পিটুইটারি গ্রন্থিকে। প্রভু গ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি, প্রভু প্রভু গ্রন্থি। আর এই পিটুইটারি গ্রন্থির কাজের জন্য হাইপোথ্যালামাস কে দরকার, মানে হাইপোথ্যালামাস হচ্ছে প্রভু গ্রন্থির প্রভু। তাহলে একে বলা হয় মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড, মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড। বা কি প্রভু গ্রন্থির প্রভু, যাকে আমরা কি বলবো সুপ্রিম কমান্ডার বলবো, সুপ্রিম কমান্ডার বা প্রভু গ্রন্থির প্রভু। বোঝা গেছে? তাহলে এই যে হাইপোথ্যালামাস এ কি করবে, এ করবে হচ্ছে TRH থাইরোট্রফিন রিলিজিং হরমোন হাইপোথ্যালামাস থেকে রিলিজ করবে, পিটুইটারিকে উদ্দীপিত করবে যে তুমি এবার TSH হরমোন রিলিজ করো বা বেশিক্ষরণ করো। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, থাইরয়েড গ্রন্থিতে যে ওকে স্টিমুলেট করবে থাইরয়েড গ্রন্থিকে, আর স্টিমুলেট করলে কি উৎপন্ন হবে, থাইরয়েড গ্রন্থিতে TH মিন্স থাইরক্সিন হরমোন, মানে T3T4 থাইরক্সিন 3 থাইরক্সিন 4। তাহলে TRH কোথা থেকে নিঃসৃত হয়, হাইপোথ্যালামাস থেকে। পিটুইটারি গ্রন্থি থেকে কি নিঃসৃত হয়, TSH থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, আর থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন। এই যে সিগন্যালটা আসলো, এই যে ফিডব্যাকটা আসলো হাইপোথ্যালামাস থেকে TRH, সেখান থেকে তার জন্য পিটুইটারি গ্রন্থি থেকে TSH হরমোনকরণ বৃদ্ধি পেল, সেই স্টিমুলেটিং হরমোন থাইরয়েড গ্রন্থিতে এসে কি থাইরক্সিন হরমোনকরণ করলো, আর লক্ষ্য কোষে ওই থাইরক্সিন হরমোনটা লক্ষ্য কোষে পৌঁছালো, থাইরক্সিন হরমোনের চাহিদা পূরণ হলো। এইটা যে সিগন্যাল ছিল এটা হচ্ছে কি পজিটিভ ফিডব্যাক। বুঝা গেছে? এবার যখন এর এই কোষে থাইরক্সিন হরমোনের মাত্রা অত্যাধিক বেড়ে যাবে, কারণ এ তো এ যতক্ষণ না সিগন্যাল পাঠাবে এ তো হরমোন ক্ষরণ করতেই থাকবে যে হ্যাঁ চাহিদা পূরণ হয়নি। তাহলে এ যতক্ষণ না একটা সিগন্যাল দেবে ততক্ষণ কি TRH নিঃসৃত হয়েই যাবে। যখন এর কোষে থাইরক্সিন হরমোনের মাত্রা যখন বেড়ে যাবে তখন এ বলবে কি আরে 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 থাইরয়েড গ্রন্থি থাইরক্সিন হরমোন ক্ষরণ কমিয়ে দাও, বন্ধ করো, এখন আর লাগছে না। তখন এ কি করবে, এ আবার একটা সিগন্যাল পাঠাবে, বলবে এ তো কখনো আমার দ্বারা সম্ভব না, আমাকে স্টিমুলেট করছে কে, পিটুইটারি গ্রন্থি, আমাকে তো প্রভু গ্রন্থির কাছে যেতে হবে, পিটুইটারি গ্রন্থির কাছে। তো এ যাবে পিটুইটারি গ্রন্থির কাছে, পিটুইটারি গ্রন্থি বলবে আমার হাতে তো কিছু নেই, আমাকে স্টিমুলেট করছে কে, TRH, যা কোথা থেকে আসছে, হাইপোথ্যালামাস থেকে। TRH থাইরোট্রফিন রিলিজিং হরমোন। তাহলে আমার আগে আমার প্রভুর কাছে যেতে হবে, প্রভু গ্রন্থি বলছে আমার প্রভুর কাছে যেতে হবে, মানে কি সুপ্রিম কমান্ডারের কাছে যেতে হবে, হাইপোথ্যালামাসের কাছে। হাইপোথ্যালামাসের কাছে যখন এই সিগন্যালটা পৌঁছাবে তখন এই হাইপোথ্যালামাস TRH হরমোন ক্ষরণ হ্রাস করবে, TRH হরমোন ক্ষরণ হ্রাস করবে। TRH হরমোন ক্ষরণ হ্রাস করবে। তখন পিটুইটারি গ্রন্থি থেকে যে TSH হরমোন নিঃসৃত হচ্ছিল সেটাও কমে যাবে। আবার কমে গেলে এই যে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন যদি কমে যায় তাহলে কি থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন রিলিজও বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক।
নেগেটিভ ফিডব্যাক, মানে কমাতে বলছে, কমাতে বলছে, বোঝা গেছে? আচ্ছা, তাহলে এবার আমরা একটা শকের মাধ্যমে দেখব যে হাইপোথ্যালামাস থেকে যে থাইরক্সিন হরমোন কে, থাইরক্সিন হরমোনটির ক্ষরণের ফিডব্যাক নিয়ন্ত্রণ পদ্ধতি। থাইরক্সিন হরমোন ক্ষরণের ফিডব্যাক নিয়ন্ত্রণ পদ্ধতি। হেডিং কি হবে? থাইরক্সিন হরমোনটির ক্ষরণের ফিডব্যাক নিয়ন্ত্রণ পদ্ধতি। ফিডব্যাক নিয়ন্ত্রণ, ফিডব্যাক নিয়ন্ত্রণ পদ্ধতি। বুঝেছো? দেখো, আমি প্রথমে লিখবো হচ্ছে হাইপোথ্যালামাস। হাইপো হাইপোথ্যালামাস। এরপরে লিখছি পিটুইটারি গ্রন্থি। পিটুইটারি পিটুইটারি গ্রন্থি। তারপরে লিখছি হচ্ছে থাইরয়েড গ্রন্থি। দেখো, থাইরয়েড গ্রন্থি। আচ্ছা, এই যে হাইপোথ্যালামাস থেকে একটা এই সাইডেরটা যেটা, এখান থেকে কি রিলিজ হচ্ছে? এখান থেকে রিলিজ হচ্ছে হাইপোথ্যালামাস থেকে টি আর এইচ। টি আর এইচ, এই টি আর এইচ এটা কি? একটা পজিটিভ সিগন্যাল বা পজিটিভ ফিডব্যাক। আচ্ছা, এখান থেকে এই যে সিগন্যালটা ও কোথায় এই টিআরএস কি করছে? পিটুইটারিতে যাচ্ছে, পিটুইটারিতে। যখন টিআরএস পজিটিভ, মানে এটা একটা কি পজিটিভ ফিডব্যাক, ঠিক আছে? এটা একটা পজিটিভ ফিডব্যাক, পজিটিভ ফিডব্যাক। দেখো কি হচ্ছে? টি আর এইচ, থাইরোট্রফিন রিলিজিং হরমোন ক্ষরণ বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি পাচ্ছে। এই টিআরএইচ হরমোন ক্ষরণ যখন বৃদ্ধি পায় তখন পিটুইটারি গ্রন্থি কি কি করে? পিটুইটারি গ্রন্থি
ও করে TSH, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন ক্ষরণ বাড়িয়ে দেয়। তো এটাও একটা কি, এটাও একটা পজিটিভ ফিডব্যাক। পজিটিভ ফিডব্যাক মানে ধনাত্মক ফিডব্যাক। হরমোন ক্ষরণ যখন বৃদ্ধি পায় তখন সেটা হয় পজিটিভ ফিডব্যাক। তাহলে কি হচ্ছে, TSH থাইরয়েড স্টিমুলেটিং হরমোন ক্ষরণ বৃদ্ধি পাচ্ছে, যখন TSH হরমোন ক্ষরণ বৃদ্ধি পাচ্ছে তখন কি হচ্ছে, থাইরয়েড গ্রন্থি থেকে একটা হরমোন বেরিয়ে আসছে, সেটা হচ্ছে থাইরয়েড হরমোন। কি, থাইরয়েড হরমোন। এটাও একটা কি পজিটিভ ফিডব্যাক, পজিটিভ ফিডব্যাক, পজিটিভ ফিডব্যাক। যখন পজিটিভ ফিডব্যাক হচ্ছে তখন কি হচ্ছে, তখন কি হচ্ছে, এই যে থাইরক্সিন হরমোন T3 T4, থাইরক্সিন 3 থাইরক্সিন 4 হরমোন ক্ষরণ বৃদ্ধি পাচ্ছে, হরমোন ক্ষরণ বৃদ্ধি পাচ্ছে। ফলে কি হচ্ছে, ফলে হচ্ছে রক্তে T3 T4 এর মাত্রা, এই থাইরক্সিনের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। তখন এ কি করবে, এ তখন একটা সিগন্যাল পাঠাবে, যে আমার আর দরকার নেই। কোথায় সিগন্যাল পাঠাবে, প্রথমে তো সিগন্যাল পাঠাবে থাইরয়েড গ্রন্থিকে, এখানে থাইরয়েড গ্রন্থি সেই সিগন্যালটা নিয়ে আবার কোথায় পাঠাবে, পিটুইটারি গ্রন্থিকে। পিটুইটারি গ্রন্থি সেই সিগন্যালটা কার কাছে পাঠাবে, হাইপোথ্যালামাসকে। তাহলে এই যে সিগন্যাল পাঠানো, এটা হয়ে গেল কি, এটা হয়ে গেল নেগেটিভ ফিডব্যাক, মানে আমার আর দরকার নেই, নেগেটিভ ফিডব্যাক। নেগেটিভ ফিডব্যাক, যে যখন রক্তে যখন থাইরক্সিন হরমোনের মাত্রা যখন বৃদ্ধি পাচ্ছে তখন সে একটা নেগেটিভ ফিডব্যাক পাঠাচ্ছে, কাকে, একদম বলতে গেলে কাকে পাঠাচ্ছে, হাইপোথ্যালামাসকে। ঠিক আছে, আচ্ছা, যখন হাইপোথ্যালামাসকে নেগেটিভ ফিডব্যাকটা পাঠালো, হাইপোথ্যালামাস তখন কি করবে, হাইপোথ্যালামাস তখন কি করবে, হাইপোথ্যালামাস তখন টি আর, এই যে টি আর এইচ হরমোন আছে, টি আর এইচ হরমোন ক্ষরণ হ্রাস করবে, টি আর এইচ হরমোন ক্ষরণ কমিয়ে দেবে, হ্রাস হবে, কমিয়ে দেবে, মানে হ্রাস পাবে। তাহলে কি হচ্ছে, এটা এটা একটা কি সিগন্যাল, নেগেটিভ সিগন্যাল। কার জন্য, নেগেটিভ ফিডব্যাক। এই সিগন্যালটা কোথায় যাচ্ছে, পিটুইটারির কাছে যাচ্ছে, পিটুইটারির কাছে।
তাহলে কি হবে? পিটুইটারির কাছে আসলো, পিটুইটারি কি করবে? পিটুইটারি করবে তখন টিএসএইচ, টিএসএইচ হরমোন ক্ষরণ কমিয়ে দেবে, কমিয়ে দেবে। তাহলে এটা কি হচ্ছে? একটা, এটাও একটা নেগেটিভ সিগন্যাল হচ্ছে, মানে নেগেটিভ ফিডব্যাক, নেগেটিভ ফিডব্যাক। নেগেটিভ ফিডব্যাক। নেগেটিভ ফিডব্যাক। এ তখন কি করবে? এই সিগন্যালটা যখন থাইরয়েড গ্রন্থির কাছে এসে পৌঁছাবে তখন থাইরয়েড গ্রন্থি কি করবে? থাইরয়েড গ্রন্থি থাইরক্সিন হরমোন ক্ষরণ হ্রাস করবে। থাইরয়েড গ্রন্থি থাইরক্সিন হরমোন ক্ষরণ কমিয়ে দেবে, কমিয়ে দেবে মানে হ্রাস পাবে, হ্রাস পাবে। এটাও কি নেগেটিভ ফিডব্যাক, নেগেটিভ ফিডব্যাক। এটাও একটা নেগেটিভ ফিডব্যাক। তখন কি হবে? T3 T4 এর ক্ষরণ হ্রাস। তাহলে কি হবে? তাহলে কি হবে? রক্তে, রক্তে T3 T4 এর মাত্রা কমে যাবে। রক্তে T3 T4 এর মাত্রা কমে যাবে। যখনই কমে যাবে, এখানে যখনই বৃদ্ধি পাচ্ছিল মাত্রা, যখনই বৃদ্ধি পাচ্ছিল তখন কি হচ্ছিল? নেগেটিভ ফিডব্যাক দিচ্ছিল, হাইপোথ্যালামাসের কাছে পৌঁছাচ্ছিল। তখন হাইপোথ্যালামাস ক্ষরণ কমাতে 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 যখন রক্তে থাইরক্সিনের মাত্রা যখন কমে যাবে তখন কি হবে? তখন এ আরেকটা সিগন্যাল পাঠাবে কার কাছে? হাইপোথ্যালামাসের কাছে। মানে সরাসরি তো হাইপোথ্যালামাসকে পাঠাতে পারে না, এ কোথায় পাঠাবে? থাইরয়েড গ্রন্থির কাছে, থাইরয়েড গ্রন্থির কাছে। কোথায় পাঠাবে? থাইরয়েড গ্রন্থির কাছে। সেখান থেকে আবার একটা থাইরয়েড গ্রন্থি সেই সিগন্যালটা নিয়ে কোথায় যাবে? সেই সিগন্যালটা নিয়ে যাবে কি? পিটুইটারি গ্রন্থির কাছে। পিটুইটারি ওইটা আবার সেই সিগন্যালটা পাঠিয়ে দেবে কার কাছে? হাইপোথ্যালামাসের কাছে, যে আমার দরকার, হ্যাঁ, আমার রক্তরসে আমার থাইরক্সিনের মাত্রা কমে গেছে। তখন এই যে সিগন্যালটা পাঠালো এটাকে বলবো কি? এটাকে কি বলবো? পজিটিভ ফিডব্যাক। এটাকে কি বলবো? পজিটিভ ফিডব্যাক। ঠিক আছে, পজিটিভ ফিডব্যাক। তাহলে যখন বৃদ্ধি পাচ্ছে তখন যে সিগন্যালটা পাঠায় কমানোর জন্য সেটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক, আর যখন কমে যাচ্ছে যখন তারপরে যে সিগন্যালটা পাঠায় বাড়ানোর জন্য সেটা হচ্ছে পজিটিভ ফিডব্যাক। আর যখনই যখনই ক্ষরণ বৃদ্ধি পায় সেগুলো পজিটিভ ফিডব্যাক, যখনই ক্ষরণ হ্রাস পায় সেগুলি হচ্ছে নেগেটিভ ফিডব্যাক। বোঝা গেছে? তো একবার নোট করে নাও, আমি সাইডে দাঁড়াচ্ছি। মুছে দেই, মুছে দিলাম।
দেখো, এবার আমরা পড়ব কি, হরমোনের ফিডব্যাক তো পড়লাম, প্রাণী হরমোন পড়লাম, বৈশিষ্ট্য পড়লাম, অন্তঃক্ষরা গ্রন্থি কি দেখলাম। এবার হচ্ছে একটা পার্থক্য আসবে, সেটা হচ্ছে উদ্ভিদ হরমোন আর প্রাণী হরমোনের মধ্যে পার্থক্য লেখো। উদ্ভিদ হরমোন আর প্রাণী হরমোনের মধ্যে পার্থক্য। কোশ্চেন, উদ্ভিদ হরমোন ও প্রাণী হরমোনের পার্থক্য। লিখি, একটা হচ্ছে কি, এই সাইডে লিখবো আমরা উদ্ভিদ হরমোন, উদ্ভিদ হরমোন, আর এই সাইডে আমরা লিখবো প্রাণী হরমোন। উদ্ভিদ হরমোন আর প্রাণী হরমোন। দেখো, নাম্বার 1, উদ্ভিদ হরমোনের উৎস কি? উদ্ভিদ হরমোনের উৎস কি? উৎপত্তি স্থল, অগ্রস্থ ভাজক কলা, ভাজক কলা থেকে নিঃসৃত হয়। নিঃসৃত হয়। প্রাণী হরমোনের কি উৎপত্তি স্থল? অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয়। অন্তঃক্ষরা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয়। আচ্ছা, নাম্বার 2, উদ্ভিদ হরমোন। উদ্ভিদ হরমোন কিভাবে ছড়ায়? ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে। ব্যাপন প্রক্রিয়ায় বাহিত হয়। বাহিত হয়। আর এটা কিভাবে বাহিত হয়? রক্ত রসের মাধ্যমে বাহিত হয়। রক্ত রসের মাধ্যমে বাহিত হয় প্রাণী হরমোন। উদ্ভিদ হরমোন, উদ্ভিদ হরমোন যেমন ক্রিয়ার পরে বিনষ্ট হয়ে যায়, প্রাণী হরমোনও তেমন ক্রিয়ার পরে বিনষ্ট হয়ে যায়। তাহলে ওটা আমরা পার্থক্যের ভেতরে লিখবো না। ওটা আমরা কি পার্থক্যের ভেতরে লিখবো না। উদ্ভিদ হরমোন আর প্রাণী হরমোনের মধ্যে আরেকটা পার্থক্য হচ্ছে, উদ্ভিদ হরমোন জৈব অম্ল বা ক্ষারধর্মী। অম্ল বা ক্ষারধর্মী হয়। ক্ষারধর্মী প্রকৃতির। ক্ষারধর্মী প্রকৃতির। প্রাণী হরমোন কি? এরা প্রোটিন ধর্মী, প্রোটিন ধর্মী, লিপিড ধর্মী, অ্যামাইনো ধর্মী,
অ্যামাইনোধর্মী বা স্টেরয়েড ধর্মী, স্টেরয়েড স্টেরয়েড ধর্মী প্রকৃতির হয়। নাম্বার 4 কি? দেখো, উদ্ভিদ হরমোনের ব্যবহারিক প্রয়োগ অনেক আছে, যেমন উদ্ভিদ হরমোন বীজহীন ফল তৈরি করাতে সাহায্য করে, মানে যে পার্থেনোকার্পি আমরা করি অক্সিন হরমোনের প্রভাবে, তারপরে আগাছা নাশক হিসাবে, জমি জায়গা মানে চাষ, যেহেতু আমরা একটা কৃষি প্রধান দেশে বাস করি, তো উদ্ভিদ হরমোনের ব্যবহারিক প্রয়োগ বহুত অনেক। উদ্ভিদ হরমোনের হরমোনের ব্যবহারিক প্রয়োগ ব্যাপক, কিন্তু প্রাণী হরমোনের ব্যবহারিক প্রয়োগ খুবই নগণ্য। প্রাণী হরমোনের ব্যবহারিক প্রয়োগ নগণ্য। বোঝা গেছে? তো দেখো, আজকের চ্যাপ্টার আমরা এই অবধি পড়বো, ফার্স্ট লেকচার। সেকেন্ড লেকচারে যেটা আসবে সেটা হচ্ছে কি, এই যে অন্তঃক্ষরা গ্রন্থি যেগুলো আছে সেখান থেকে যে হরমোনগুলো খরিত হয় সেইগুলোর ভূমিকা, প্রাণীদের দেহে সেটার ভূমিকা, মানে হাইপোথ্যালামাসের ভূমিকা, পিটুইটারির ভূমিকা, অগ্ন্যাশয় গ্রন্থির ভূমিকা, থাইরয়েড গ্রন্থির ভূমিকা, তারপরে অ্যাড্রিনাল গ্রন্থির ভূমিকা, জনন গ্রন্থির ভূমিকা, এগুলো পড়লে আমাদের এই চ্যাপ্টারটা হয়ে যাবে। তো এগুলো আমরা সেকেন্ড লেকচারে পড়বো। আর আজকের লেকচার এই অবধি থাকছে। তোমরা শর্ট ফর্ম গুলো বুকে পারলে শর্ট ফর্ম গুলো মুখস্থ করে রাখবে, যাতে আমি যখন পড়াবো তখন তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। আমি যখন এস এসটিএইচ বলবো, আমি যখন টিআরএইচ বলবো, আমি যখন টিএসএইচ বলবো, আমি যখন জিএনআরএইচ বলবো, তখন যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়, শর্ট ফর্ম গুলো মুখস্থ রেখো। ঠিক আছে, মুছে দিলাম, মুছে দিলাম। দেখো, ক্লাস যদি পছন্দ হয়, ক্লাস যদি পছন্দ হয় তাহলে একটা লাইক করে যেও, একটু কমেন্টে বলে যেও যে বুঝতে পেরেছো কি পারোনি, তাই না? আর আমাদের সাথে ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপে, হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যেও নোটস নোটস ইম্পর্টেন্ট কোশ্চেন পাওয়ার জন্য। তো যাওয়ার আগে একটা কথা বলে দিই, এতক্ষণ বসে ক্লাস করার জন্য থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। কিপ স্মাইলিং, কিপ স্টাডিং। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরের লেকচারে, দেখা হচ্ছে পরবর্তী লেকচার, লেকচার 2। ততক্ষণ সবাই ভালো থেকো, পড়াশোনা করতে থেকো। টাটা, বাই বাই।
আমি কিন্তু এখনো যাইনি। এখনো কে কে আছো? হুম, যাও, গিয়ে পড়ো। টাটা।